আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড, যেটা অর্থাৎ ভোগেলের যে আসন্ন মান পদ্ধতি, সেটাতে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট বের করছিলাম, মিনিমাম কস্ট, যেটা ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড ট্রান্সপোর্টেশন প্রবলেম। এইটা মূলত হচ্ছে আমরা জানি মিনিমাইজেশন প্রবলেম, আমরা কিভাবে আমাদের খরচ কমাবো, তাই তো। তো ভোগেলের যে নিয়ম, আমরা পর্ব একে অর্থাৎ ভোগেলের ক্লাস 1-এ আমরা এই জিনিসগুলো দেখেছি, যে এটার বেসিক ফিজিবল সলিউশন বের করা। এখন এই বেসিক ফিজিবল সলিউশন যেটা, সেটা কি অপটিমাল সলিউশন কিনা, সেটা আমরা পর্ব একে অর্থাৎ ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড যেটা আগে পড়েছি, সেটার মধ্যে আমরা পুরো করেছি, সেখানে কোনো রকমের ঝামেলা হয় নাই, সেটা পুরোপুরি মিলে গেছে। এখন এই ম্যাথটা, এটা হচ্ছে আপনাদের কত সালে, 2021 সালেও এসেছে, এবং এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। 18 সালে এসছে, 18, 16, 12 এরকম করে আসছে। এটা 15 নম্বর ম্যাথ, 18 সালের 15 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটাতে বলছে আপনাকে ভোগেল অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে পরিবহন সমস্যাটির ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন নির্ণয় করো। এটা ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা পারি, এটুকু পর্যন্ত হয়ে যাবে, এটা আগের পর্বে আমরা শিখেছি। এবং সর্বনিম্ন খরচটি বের করা, তাহলে সর্বনিম্ন খরচ কোনটা সেইটা বের করার জন্য এই যে এই কথাটাই আপনাকে একটু বাড়তি কাজ করতে হবে। সো আপনি দেখেন, এই যে এই সলিউশনটা আপনারা এইটুকু পর্যন্ত আগের পর্বে শিখে গেছেন। তো এটা শেখার পরে আপনার এখন কি অপটিমালিটি টেস্ট, যে এই যে এই কস্টটা, এটাই কি আমার সর্বনিম্ন কস্ট কিনা। তো সেটার জন্য আমরা চেক করছি, যে চেক করার জন্য আমরা এই ঘরের মধ্যে এই যে বি, যে ইউআই, এগুলা বের করে আমরা হচ্ছে এই জায়গাগুলো নির্ণয় করছিলাম। এই ঘরটা গোল্লা করে নির্ণয় করছিলাম আগের পর্বে, এই ঘরটা গোল্লা করে নির্ণয় করছিলাম, এটা গোল্লা করে নির্ণয় করছিলাম, এটা গোল্লা করে নির্ণয় করছি, এগুলা গোল্লা করে নির্ণয় করছি, এটাও নির্ণয় করছি। তো এগুলোর মান কত এসছে আমি পাশে লিখেছি, x12 সরি, x12 ভ্যালু কত আসছে, x12 ভ্যালু আসছে তোমার -32, তাহলে এখানে আসছে -32। এখন কিভাবে আসছে এটা যদি বুঝতে অসুবিধা কারো থাকে তারা বলতে পারো, আমি একটু তারপরে বলে দিচ্ছি। এই জায়গাটা আসবে কি করে, এই জায়গাটা আসবে বেসিক্যালি এই যে বিজে, এই বিজে ওর নিচে যে বিজে সেইটা, এবং ওর পাশে যে ইউআই, এই দুটা যোগ করে এই যে এখানে যে সি থাকবে, এখানে যে সিটা থাকবে সেই সি কে বিয়োগ, তাহলে এখানে সি হচ্ছে 30 মানে 30, তাহলে এখানে হচ্ছে -12 আর +10 যোগ করলে হচ্ছে -2, -2 থেকে 30 কে বিয়োগ করলে -32, সেটা আসছে। সেম ভাবে এখানে দেখো, এখানে তাহলে কি হবে, এর নিচে আসছে হচ্ছে -20, এখানে আছে 10, তাহলে -20 আর 10 যোগ করলে -10, -50, তাহলে এখানে -60। দেখো এই যে হচ্ছে -60, এই যে এই 1, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13, x13, এই যে x13 -60। আশা করছি বুঝছো। আর এই যে বি যে কিভাবে আসছে এবং ইউআই কিভাবে আসছে, সেটার জন্য আমরা আগের পর্বে কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করছি কিভাবে আসে। তারপর আমি আবার একটু বলে দিচ্ছি, যে আমরা যখন সমাধান নির্ণয় করব, যেই কলামে সবচেয়ে বেশি সংখ্যক সেল থাকবে বা যেই সারিতে সবচেয়ে বেশি সংখ্যক সেল থাকবে, সেই সারির বিআই অথবা বিজে অথবা ইউআই 0। তো আমরা দেখলাম এখানে এই কলামে 3টা সেল আছে, একটা সেল, দুটা সেল, 3টা সেল। তো 3টা সেল যেহেতু এই কলামের সর্বোচ্চ সংখ্যক সেল, এটার জন্য বিজে 0। এখন এই বিজে 0 ধরে এটা যদি 0 হয়, আমরা জানি যে এইটার সাথে কত যোগ করলে, এই যে এখানে যেটা আসবে সেটা মূলত এটার সাথে কত যোগ করলে এটা হয়, এইটার সাথে কত যোগ করলে সেটা এখানে আসবে, অর্থাৎ এইটা আর এটার যোগফলটা হবে এটা। তাহলে এখানে তো 20 আছে, আর এখানে তো আমি 0 পেয়েছি, তাহলে 0-এর সাথে কত যোগ করলে 20 আসবে, নিশ্চয় 20, সেজন্য এখানে 20 আসছে। তো এবার দেখো একইভাবে এখানে 60 আছে, তাহলে এই 0-এর সাথে কত যোগ করতে হবে, 60 যোগ করলে তো এখানে 60 হবে। একইভাবে 0-এর সাথে 10 যোগ করলে এখানে 10 আসবে, এই জন্য এখানে 10 আসছে। তো এখন দেখো, এবার এটা আমরা সেল দিয়ে বের করে ফেলছি। এখন এই জায়গাটাতে, এই জায়গাগুলোর কি হবে, এই যে এখানে দেখো, এই যে এখানে আছে সেলে আছে 40, এর পাশে আছে কত, 60, তাহলে এই যে এখানে আছে 60, তাহলে এই সেলের নিচে কত হবে, -20 হবে, কারণ এখানে 40 আছে, এই দুটার যোগফল হবে 40। তো এবার আমরা এখানে এগুলো বের করে ফেলছি। এই আশা করছি আপনারা বিজে এবং ইউআই বের করাটা বুঝে গেছেন। এটা আগের পর্বে, যদি এটা আমি এখন যেভাবে বলছি, এখানে যদি আপনি ক্লিয়ারলি নাও বুঝেন, আপনি আগের পর্বটা একটু ভালো করে দেখবেন, তাহলে এটা ক্লিয়ারলি বুঝে যাবেন। এগুলো বের করার পরে এখন দেখা গেল আমার এখানে একটা ভ্যালু, যে এইটা, এই যে এখানে যেটা আসছে, এই যে x22 যে ব্যাপারটা, সেটা কত আসছে, x22 হলো এই জায়গাটাতে কত আসছে, এই জায়গাটা হচ্ছে 18। তাহলে এই যে এই 18ই আমাদের জন্য ঝামেলা হয়ে গেছে। দেখো এখানে যতগুলো x এর মান বের করছি আমরা, প্রত্যেকটা কিন্তু ঋণাত্মক আসছে। এই জায়গাটা একটু যে আমার করে দিয়েছে সে ভুল করেছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। x33 মানে এই ঘরটা, তো এখানে আছে 70, রাইট। তাহলে আমাদের এই যে এই ঘরটা আসবে কি করে, এই ঘরটা আমরা কিভাবে এনেছিলাম, আমরা বলছি যে এইটা বের করব, এটার সাথে এটা যোগ করব, তাহলে এটা যোগ করলে কত হয়, 0 হয়। তার সাথে এটা বিয়োগ করে এই ঘরটা আসবে, তাহলে এই যে এটা যোগ করলে 0, তার সাথে এটা বিয়োগ করলে কত, 70, তাহলে -70, এটা হচ্ছে কত, -70, 70। তো এই জায়গাটাতে সে এই লেখাটা কোথা থেকে লিখছে আমি জানি না, যে স্টুডেন্ট আমি বলছি লিখে তার জন্য সে লিখে দিয়েছে। তো এটা আসছে হচ্ছে -70। এখন এই যে এখানে পজিটিভ, বাকি সবগুলো দেখো xij
বাকি সকল এক্স আই যে দেখো, যেহেতু এক্স আই যে আমাদের আমরা জানি হচ্ছে অপটিমাল কন্ডিশন কি, অপটিমাল কন্ডিশন হচ্ছে সকল এক্স আই যে, সকল এক্স আই যে বলতে এই যে গোল্লাগুলাতে যা ভ্যালু আসবে প্রত্যেকটা হবে 0 অপেক্ষা ছোট বা 0 সমান। এই যে এগুলাতে ভ্যালু আছে, আমি এগুলো বের করছি, 311 -11, এটা -11 হয়েছে, তারপর হচ্ছে 21 -1 এসছে। সো এই যে গোল্লাগুলো আমরা সব পেয়ে গেছি। সো দেখো সবগুলো কিন্তু ঋণাত্মক আসছে, শুধু এইটা আসছে 18। তো এই যে এই 18 ভদ্রলোক, এটা তো অপটিমাল কন্ডিশনের মধ্যে পড়ে না। আমরা জানি অপটিমাল কন্ডিশন হচ্ছে যতগুলো এক্স আই যে বের করবো আমরা, ওগুলো সবাই 0 অপেক্ষা ছোট অথবা 0 হবে। তো এখন এই যে এগুলো সবাই 0 অপেক্ষা ছোট হয়েছে, বাট এই 18টা 0 অপেক্ষা ছোট হয় নাই। তাহলে এটার জন্য আমরা কি বলছি, যেহেতু x2 18 0 অপেক্ষা বড়, কাজেই প্রাথমিক মৌলিক অনুকূল সমাধান চূড়ান্ত সমাধান নয়, যেটা আমরা আগে বের করছি অনুকূল সমাধান যেটা এসছে। এই যে এখানে আপনারা সমাধানটা বের করছিলেন, কি বের করছিলেন, সমাধানটা হবে এই যে 5 × 19, 7 × 40, 8 × 8, 10 × 20, 10 × 2। তাহলে এই যে এই গুণফলটা, তারপরে এই যে এই গুণফলটা এবং এই গুণফলটা এবং এই গুণফলটা এবং এই গুণফলটা, এইটা এবং এইটা আর এইটার যোগফল হচ্ছে আপনার মিনিমাম কস্ট ছিল, রাইট? তো এটা হচ্ছে প্রাথমিক সলিউশন, মানে বেসিক ফিজিবল সলিউশন। এখন এটা চূড়ান্ত নয়, কারণ হচ্ছে আমরা ওই যে সি যে অর্থাৎ এক্স আই যে বের করছি তার মধ্যে এইটা আসছে পজিটিভ। আমাদের অপটিমাল কন্ডিশন হচ্ছে যদি সবগুলো 0 অপেক্ষা ছোট বা 0 অপেক্ষা 0 সমান হয়, তাহলে আমরা বলছি অপটিমাল কন্ডিশন ওইটাই, এবং ওইটাই চূড়ান্ত সমাধান, যেটা আমরা আগের পর্বটাতে ওইটাই পেয়েছি। সবগুলো এখানে প্রথম ধাপে কি পেয়েছি, ঋণাত্মক পেয়ে গেছি বা 0 পেয়ে গেছি, এখন এখানে একটা পজিটিভ আসছে। সো আমরা এখানে কি বলছি, অনুকূল সমাধান নয়। চূড়ান্ত সমাধানের জন্য বিধি পরিবর্তনে নতুন ভিত্তিচলক নিয়ে পাই। দেখেন এখন আমি ওই চার্টটাকে আবার রেখেছি যেখানে আমার সবগুলো ব্যাপার আছে। এবার আমরা যেটা করব, এইখানে এসে আমরা যেই জায়গাটা পজিটিভ আসছে, ভালো করে খেয়াল করো, এই যে যেই জায়গাটা পজিটিভ আসছে 18, এইটাকে একটা কর্নার বিবেচনা করবো। একটা কর্নার কিভাবে, দেখো আমরা এখানে আয়তক্ষেত্রের বিবেচনা করবো, আয়তক্ষেত্র, অথবা মূলত হচ্ছে আমরা এখানে যে কাজটা করব, এইভাবে একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করব, অথবা এই আয়তক্ষেত্রের সাথে এইভাবে আরেকটা আয়তক্ষেত্র থাকবে এভাবে, অথবা এরকম শেপ খোঁজার চেষ্টা করব। কিভাবে এরকম শেপ খোঁজার চেষ্টা করব, সেক্ষেত্রে যে কোনো একটা কর্নারে, এই যে ধরো এখানে কতগুলো শেপ আছে, 1 2 3 4 4টা, এখানে আছে 6টা, 1 2 3 4 5 6 7, আচ্ছা 1 2 3 4 5 6 7 7টা। তো এই যে এরকম করে আমরা হচ্ছে তাদের হচ্ছে করব, কর্নার তৈরি করব। কর্নার তৈরি করার ক্ষেত্রে একটা, অর্থাৎ আমাদের যে 0 আনে নাই, মানে যে হচ্ছে আমাদের ঝামেলা করেছে, তাকে আমরা এরকম শেপগুলোর একটা কর্নারে রেখে, বাকি 3টা কর্নারে, যদি আমি আয়তক্ষেত্র চিন্তা করি, প্রথম চিন্তা ভাবনা থাকবে আয়তক্ষেত্র। যদি আয়তক্ষেত্র না হয় তাহলে এটা, আর এটা না হলে এটা। তাহলে আমরা প্রথমে চেক করবো আয়তক্ষেত্র হয় কিনা। তো আয়তক্ষেত্র হয় কিনা এটা কি চিন্তা করবো আসলে, আয়তক্ষেত্র যদি আমি ধরে নিলাম ধরো আয়তক্ষেত্র বিবেচনা করবো, তাহলে আয়তক্ষেত্রের এক কর্নারে যাকে আমি গোল্লা দিয়ে রাখছি, মানে যার জন্য আমার ঝামেলা হয়েছে তাকে রাখবো এক কর্নারে, আর বাকি কর্নারগুলোতে সেল রাখতে হবে। যদি এরকম কোনো জায়গা থাকে, একটা জায়গায় আমি যে প্রবলেম ক্রিয়েট করছে সে একটা কর্নারে থাকলে বাকি জায়গাগুলোতে সমান দূরে কিন্তু হইতে হবে, সমান দূরে হইতে হবে। এখান থেকে এইদিকে যত দূরে, আর এখান থেকে এইদিকেও তত দূরে থাকতে হবে। সেল নট গোল্লা, সেল। তাহলে এই যে দেখো, আমি এখানে যদি 18কে ধরি, তাহলে এই 18কে ধরলাম, তাহলে 18-র জন্য আমি একটু চিন্তা করে দেখলাম, এই যে 18কে আমি আয়তক্ষেত্রের এক কর্নারে রাখলে দেখো একটা সেল পাচ্ছি। এই যে সেল কিন্তু এখানেও পাচ্ছি, বাট আমি ওখানে নিয়ে গেলাম কেন, কারণ আয়তক্ষেত্র কমপ্লিট করতে হলে দেখা যায় যে তাকে এই পর্যন্ত যাওয়া লাগতেছে, যে এখানে একটা সেল, এখানে একটা সেল। তো আমরা তো জানি এখানেও সেল লাগবে, এখানেও সেল লাগবে এবং এখানেও সেল লাগবে, আয়তক্ষেত্র বানাইতে হবে। যে জায়গায় সে থাকবে বাকি জায়গাগুলোতে সেল থাকবে, তাহলে এরকম করে আয়তক্ষেত্র বানাইতে হবে। তাহলে এখন দেখো, আমি এই যে আয়তক্ষেত্র বানানোর জন্য এই যে এইটাকে এইটুকু টানলাম এবং এইটুকু টানলাম, দেখা গেল আয়তক্ষেত্র হলো। এবং আমার যে কন্ডিশন, এক কর্নারে গোল্লা, 3 কর্নারে সেল, দেখো তো হয়েছে কিনা, হয়েছে। এখন এইটা করার পরে, এইটা যখন হয়ে যাবে, তখন আমরা যে ডিস্টার্ব করছে তার সাথে একটা থিটা যোগ করব, মাথায় রাখো, তার সাথে একটা থিটা যোগ করব, এবং তার দুই দিকে, তার আয়তক্ষেত্র হলে তার পাশে যে থাকবে তার থেকেও বিয়োগ করব, এবং তার নিচে যে থাকবে তার থেকেও বিয়োগ করব। তাহলে এখন দেখো, আমি এই কাজটাই করছি এখানে, আমি এখানে করেছি কি, দেখো এই যে এই 18 সাথে থিটাটা যোগ করছি, এবং তার নিচে এই 8 ছিল, এই সেলের মধ্যে 8 থেকে থিটা বিয়োগ করছি, এবং এই যে তার এই পাশে এই কর্নারে, অর্থাৎ ওই যে ওই সেলটা সেখানে 2 ছিল, 2 থেকে থিটা বিয়োগ করছি, এবং তার এই যে এই কর্নারে আমরা থিটাটাকে যোগ করছি। তাহলে দেখো
কর্নারে হবে যোগ আর তার পাশে নিচে এগুলো হবে বিয়োগ। তাহলে থিটাটা কি করবো বুঝছি, ওর সাথে যোগ করব, ওর সাথে যোগ করব, ওর পাশ থেকেও বিয়োগ করব, ওর নিচে থেকেও বিয়োগ করব। ওই থেকে সেল থেকে বিয়োগ করব, সেল থেকে বিয়োগ করব। এখন এটা করলে কি হবে, এটা করলে নতুন একটা সেল গঠিত হবে এবং নতুন সেল গঠন হওয়ার পরে একটা সেল মুছে যাবে, একটা সেল বাদ হয়ে যাবে, একটা সেল নতুন আসবে আর একটা সেল বাদ হয়ে যাবে। এইটা করলে আমাদের অপটিমাল কন্ডিশন চলে আসবে। এখন চলে আসো থিটার ভ্যালু কত। এবার আমরা থিটার ভ্যালুটা বের করি। থিটার ভ্যালু হচ্ছে যে তুমি যার সাথে থিটা যোগ করছো, যার সাথে থিটা যোগ করছো সে তো সেল না, সে তো সেল না, সে তো গোল না। তো এখন এই থিটাটার সাথে যোগ করছো আর বাকি তিন কর্নারে যে তিনটা সেল পাইছো, এই যে একটা সেল এইটা, আর একটা সেল এইটা, আর একটা সেল এইটা, এই তিনটা সেলের মধ্যে, এই তিনটা সেলের মধ্যে যে ভ্যালুগুলো আছে এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট যেটা সেটা হবে থিটার ভ্যালু। তাহলে এখন দেখো এই সেলে আছে 8, এই সেলে আছে 10, এই সেলে আছে 2। তাহলে থিটার সর্বনিম্ন ভ্যালু এখানে যে 8 সেলের মধ্যে যে তিনটা ভ্যালু পাইছি তার ভ্যালু সর্বনিম্ন কত, 2। তাহলে আমরা থিটা ইকুয়ালস টু কি লিখবো এখন, থিটা ইকুয়ালস টু 2, থিটা ইকুয়ালস টু 2। তাহলে আমরা আয়তক্ষেত্র গঠন করব। কিভাবে গঠন করব, এক কর্নারে গোলা রাখবো আর তিন কর্নারে আয়তক্ষেত্র, আর তিন কর্নারে কি রাখবো, সেল রাখবো। ওই সেলগুলোর মধ্যে মিনিমাম যেটা সেইটা হবে থিটার ভ্যালু। এখন কন্ডিশন ওয়াইজ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মিনিমাম যেটা তার চেয়ে বড়টাকে নেওয়া লাগে, মিনিমাম যেটা তার চেয়ে বড়টাকে নেওয়া লাগে। কখন, যখন আমি অঙ্কটা করে সামনে যাইতে পারবো না তখন আমরা মিনিমাম তার বড়টা নিয়ে কাজ করব। ওইটা নিয়েও যদি সামনে না যেতে পারি তার বড়টা নিয়ে কাজ করবো। তাহলে আমার প্রেফারেন্স হচ্ছে তুমি একবার মিনিমামটা নিয়ে কাজ করবা। তাহলে মিনিমাম এখানে আছে 2, সেজন্য আমি থিটার ভ্যালু নিচ্ছি 2। তাহলে এখন কি করতে হবে, এখন এই যে 2 থেকে আমরা এই থিটাকে এখানে বাদ দিচ্ছি, কার থেকে, এই যে দেখো এখানে বাদ দিচ্ছি থিটাটাকে, 2 থেকে থিটাকে বাদ দিচ্ছি, তার মানে 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে এই সেলটা চলে যাবে, বাদ হয়ে যাবে। আর এখানে দেখো এটা কিন্তু ভাই 18 সাথে যোগ হবে না, কারণ যোগ বিয়োগটা শুধু সেলের ক্ষেত্রে হবে। যোগ বিয়োগটা কোথায় হবে, সেলের ক্ষেত্রে হবে, গোল্লার ক্ষেত্রে হবে না। গোল্লার ক্ষেত্রে কি হবে, সিম্পলি ওই গোল্লাতে যে আছে সে মুছে যাবে এবং সেখানে একটা সেল ক্রিয়েট হবে থিটাকে নিয়ে। আমি আবার কি বুঝাইতে পারছি, দেখো গোল্লার মধ্যে যোগ বিয়োগ হবে না, গোল্লার মধ্যে জাস্ট থিটাটা থেকে যাবে, ও মুছে যাবে। তাহলে 18 মুছে গিয়ে থিটা নিয়ে একটা সেল হবে এখানে। আর এই যে 2 থেকে 2 বিয়োগ হলো, এই থিটা সেলের মধ্যে বিয়োগ হবে, যোগ হবে, কিন্তু গোল্লার মধ্যে যোগ বিয়োগ হবে না। গোল্লার ভিতরে যে থাকবে সে বেরিয়ে যাবে, থিটা এসে একটা সেল গঠন করবে। আমি বুঝাইতে পারছি কিভাবে সেটা একটু দেখো। তাহলে দেখো এই যে 18 এখানে ছিল না, 18 - 2, 18 + 2 ছিল, দেখো 18 কিন্তু চলে গেছে। ওই 2টা এখানে এসে কি করছে, একটা সেল গঠন করছে। 2টা এখানে এসে একটা সেল গঠন করছে। তো এখানে এই জায়গাগুলো একটু মুছে ফেলি এখন, তারপরে আমি বোঝায় দেবো কেন হয়েছে এটা। এই জায়গাগুলো এখন মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি, এগুলো আমরা পরে বুঝবো, আমি তো লিখে আনছি, তোমাদেরকে বুঝাবো পরে, আগে এগুলা মুছে ফেলি। তাহলে আমার গোল্লাগুলো মুছে দিই, গোল্লাগুলো পরে নিয়ে কথা বলবো। ওকে, তো এখন একটু খেয়াল করো, এই যে দেখো 18টা ছিল গোল্লার ভিতরে, সো গোল্লার ভিতরে যে 18 সে কিন্তু থাকবে না, সে এখানে যোগ বিয়োগ করবে না, গোল্লার সাথে যোগ বিয়োগ নাই, যোগ বিয়োগ হবে সেলের সাথে। তাহলে এই থিটাটা জাস্ট একে সরিয়ে এই ঘরে একটা কি গঠন করবে, থিটা দিয়ে একটা সেল গঠিত হবে। দেখো থিটার মান কত আসছে, 2 কিভাবে আসছে, আমরা বলছি এই যে আয়তক্ষেত্রের যে বাকি তিন কর্নারে আমরা সেল পেয়েছি তাদের মধ্যে মিনিমাম যেটা সেটা হবে আমার থিটা। তাহলে থিটার মান হচ্ছে 2, এখন থিটা ইকুয়ালস টু 2। তাহলে থিটার মান 2 এবার বসিয়ে এটা নিয়ে একটা আমরা সেল গঠন করব আর ওদের থেকে আমরা যোগ বিয়োগ যা লিখেছি তা করব। তাহলে এখন দেখো এই যে আমার এই যে 18 সাথে 2 যা ছিল যোগ আকারে, 18 ছিল গোল্লার মধ্যে, যে কারণে 18 বাদ চলে গিয়ে আমার কি আসছে, 2 নিয়ে একটা সেল গঠিত হয়েছে, এটা বুঝছি আশা করছি। আর এই যে এখানে ছিল 8 - থিটা, দেখো 8 - থিটা, তাহলে সেলের মধ্যে এখন 6 থাকবে। দেখো তাই করছে কিনা, সেলের মধ্যে এখন 6। আর এই যে এখানে ছিল কি 2 - 2, এখানে ছিল কি 2 - 2, 2 - থিটা, থিটার মান তো 2, তাহলে এর 0, তাহলে মানে এই সেলটা গায়েব হয়ে গেছে, সেলটা কিন্তু এই ঘর থেকে গায়েব হয়ে গেছে। এখন দেখো সেল গায়েব হওয়ার পরে আর এই যে এই সেলে ছিল কত, এই সেলে ছিল আমার 10, এই যে দেখো এই সেলে ছিল 10, তার সাথে থিটা যোগ হয়েছে, মানে 2 যোগ হয়েছে, তাহলে হয়ে গেছে 12। তাহলে এখন আমি এখানে লিখলাম 12। এখন দেখো কি হলো, একটা নতুন সেল গঠিত হলো আর এখান থেকে একটা সেল উধাও হয়ে গেল। এখন বাকি যে জিনিসগুলো, এবার আমরা দেখো সেল পেয়েছি কয়টা, সেল পেয়েছি এই কলামে 2টা, এই কলামে 1টা, এই কলামে 2টা। এখন সেল আমার এই কলামেও 2টা, এই কলামেও 2টা, এই সারিতেও 2টা, এই সারিতেও 2টা। তাহলে আমার হাতে এখন কি আছে, স্বাধীনতা আছে। আমি যে কোনো একটা কলামের বিজে অথবা ইউআই শূন্য লিখতে পারবো, যে কোনোটা। আমি এইটার ইউআইটাও শূন্য লিখতে পারতাম, আমি এইটার ইউআইটাও শূন্য লিখতে পারতাম, আমি এইটার বিজেও শূন্য লিখতে পারতাম, আমি এইটার বিজেও শূন্য লিখতে পারতাম। আমি এইটারটা লিখছি, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনোটা লিখতে পারো।
দেখো আমি এটা শূন্য লিখলাম, তাহলে এটা যদি শূন্য লিখি তো আমরা তো জানি যে এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা হয় এইটা প্লাস এটার যোগ হয়ে আগের নিয়ম। তাহলে এই যে এখানে আছে শূন্য, এখানে নিশ্চয় 8 দিলে যোগ করলে এটা পাবো। তো সেম ভাবে এখন দেখো এখানে আছে 30, তাহলে এখানে আছে শূন্য, তাহলে এখানে কত দিতে হবে, 30 দিতে হবে। ওই যে ইউআই 30 আগের মতোই সেম সেম কাজ। তাহলে এই যে আমরা এই কাজটা করলাম। একইভাবে এখানে দেখো এখানে আছে এটা তো আবার সেল নাই, সেল না থাকলে তো আমরা এই কাজটা করবো না। তো এখন চলে আসো, এবার আমার এখানে আছে সেল, এখানে আছে সেল, কিন্তু এখানে সেল থাকলে কি হবে, এটা তো আমার তখন ছিল না, তখন আমার এটা এখনো আসে নাই। তাহলে এবার একটু এখানে খেয়াল করি, এই যে এখানে আছে কত 20, এখানে সেল আছে তো, তাহলে এখানে 20, এখানে 8 আছে, তাহলে এখানে কত দিলে এইদিকে 20 আসবে 12। তাহলে এই সেল দিয়ে আমি এই 12টা বের করে আনছি। এবার আসে এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 10 আছে, তাহলে এখানে কত দিতে হবে, কারণ এটা আর এটার যোগফলই তো এটা। তাহলে এই যে এখানে দেখো এখানে আমরা 10, এটা আগে আমরা পেয়েছি। একইভাবে এবার দেখো, এবার এখানে একটু খেয়াল করো, এখানে আছে কত 40, এখানে আছে কত 30, এখানে 40, এখানে 30। তো এই যে 30 পেলাম আর এখানে 40 আছে, তাহলে এখানে কত দিলে এখানে 40 আসবে, এটা আর এটার যোগফল তো এটা, এই যে এইটা আর এটার যোগফল তো এটা। তাহলে এখানে 10 আর এখানে 30 যোগ করলে 40। আশা করছি এটাও বুঝছো নিশ্চয়ই। এবার দেখো সেল এখানে আছে, তো এটার নিচে তো আমরা অলরেডি শূন্য লিখছি, তাহলে আশা করছি আর কোনো সমস্যা নেই। এবার আসলে এখানে আছে 21, তার পাশে আছে কত 2 -2, তাহলে 21 আর এখানে আছে 19, এখানে 19 ওখানে আছে -2, সরি। তাহলে এখানে -2 এর সাথে কত যোগ করলে 19 হয়, নিশ্চয়ই 21, সেজন্য 21 আসছে। আশা করছি এই জায়গাগুলো তোমরা ক্লিয়ারলি বুঝছো। নিচের এই যে বিজে এবং ইউআই কিভাবে আসছে এগুলো তোমরা আগেও করছো, সেম ভাবেই করছে। তো এবার চলে আসো, আমাদের এবার বের করতে হবে কি সকল xij বের করার নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানো, আমরা আগের পর্বেও করছি একই কাজ, শুধু থিটার কাজটা নতুন এখানে করেছি। থিটার কাজটা দেখো, এখন এই যে এই গোলাটাতে কত হবে, আমরা জানি এই গোলার ভ্যালুটা হবে এইটা প্লাস এইটা, অর্থাৎ তার এই গোলা হচ্ছে xij, তো xij ইকুয়ালস টু bi প্লাস uj, এরকমই তো, মানে অর্থাৎ এত সূত্র মনে রাখার দরকার নেই, আমরা এগুলো আগে করছি। আমরা জানি এই গড়টাতে আসবে হচ্ছে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, তাই না? তাহলে দেখো 21 আর 30 যোগ করলে কত, 21 30 যোগ করলে 51, 21 30 যোগ করলে কত 51, 51 থেকে 70 বিয়োগ করো কত হয়, 51 থেকে 70 বিয়োগ করলে কত, 51 থেকে 70 বিয়োগ করলে হচ্ছে -19। দেখো তো এখানে -19 লিখেছি কিনা, -19 লিখেছি। একইভাবে দেখো এই যে এখানে আমরা জানি হচ্ছে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, তাহলে 21 আর 8 যোগ করলে 29, 29 থেকে 40 গেলে কত -11, দেখো -11 লিখেছি। তারপর দেখো এখানে আছে 10, এখানে আছে 8, যোগ করলে কত 18, 18 থেকে 70 বিয়োগ করলে কত, 18 থেকে এই যে এই 10 আর 8 18, 18 থেকে 70 বিয়োগ করলে কত, 18 70 বিয়োগ করলে -52, 18 থেকে 70 বিয়োগ করলে কত -52। তারপরে এবার দেখো এখানে কি হবে, তোমরা হিসাব করো এখানে কি হবে, এখানে হচ্ছে 12 আর 30, 12 আর 30 কত 42, 42 থেকে 60 বিয়োগ করলে কত -18, দেখো এখানে -18। তারপর দেখো এখানে কত হবে, এখানে হচ্ছে 10 আর 2, 10 আর -2, 10 আর -2 যোগ করলে 8, 8 থেকে 50 বিয়োগ করলে কত -42, দেখো এখানে -42। তারপর এই যে এটা নিচে আসো 0 আর এদিকে আছে -2, তাহলে -2 -30, এখানে -32। তো এই হচ্ছে আমাদের ঘটনা। এখন দেখো যতগুলা গোল্লা আছে, এবার দেখো যত গোল্লা আছে, কোন গোল্লাতে কি ঋণাত্মক ভ্যালু আছে, কোন গোল্লাতে কি পজিটিভ বা ধনাত্মক কিছু আছে, শূন্য এবং ঋণাত্মক ছাড়া কিছু আছে নাই। সো এবার আমরা বলতে পারি অপটিমাল কন্ডিশন ইজ স্যাটিসফাইড, অর্থাৎ চূড়ান্ত, ইহাই চূড়ান্ত সমাধান। কি হবে চূড়ান্ত সমাধান? চূড়ান্ত সমাধান হবে আমার এই যে এইটা, এটার সাথে এইটা গুণ হবে, তারপরে এই যে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, সরি এটা তো গুণ হবে না, এটা তো সেল না, এটা তো গোল্লা, এটার সাথে এটা গুণ হবে, তারপর সেল কোথায় আছে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এবং আমার এই যে এটার সাথে এটা গুণ হবে। তো আশা করছি এবার চূড়ান্ত সমাধানটা তোমরা বের করে ফেলতে পারবা। এখানে মিনিমাম কস্ট কি হবে, এখন মিনিমাম কস্ট তোমরা নিশ্চয়ই বুঝছো, এই যে এই গুণফলটা, এই দুজনের গুণফল, এই দুজনের গুণফল, তারপরে এই দুজনের গুণফল এবং এই দুজনের গুণফল, তারপরে হচ্ছে এই দুজনের গুণফল, তারপরে হচ্ছে আমার এই দুজনের গুণফল। তাহলে এই যে হলুদ বক্স যতটি আমরা পেলাম, হলুদ বক্স যতটি আমরা পেলাম, এদের এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা এবং এইটা, এইটা এবং হচ্ছে এইটা, এদের কি গুণফলটা, এদের গুণফলটা, এদের গুণফলটা, এদের গুণফলটা, এদের গুণফলটা, ঠিক আছে? তো এই যে দেখো এই দুটোর গুণফল করলে 5 × 19, 2 × 30, 7 × 40, 12 × 20, 6 × 8,
2 × 10 এই গুণফলগুলো যোগ করলেই আমরা মিনিমাম কস্ট এখন পেয়ে যাব, যেটা আগের তুলনায় আরো কম হবে। এটা হচ্ছে আমার চূড়ান্ত সমাধান। তো আশা করছি আমরা এই ব্যাপারটা বুঝছি। এটা তোমাদের পরীক্ষার আগের দিন যেহেতু প্রবলেম বলছো, সেই জায়গাটা আমি ক্লিয়ার করার জন্য অনেক কিছু বাদটা দিয়ে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়া। সো এটা একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে লিখবা এবং পরীক্ষার হলে ঠিকঠাক কাজ করো। তবে মাথায় রাখবা এই যে থিটার কাজটা কিভাবে করছি, ঠিক আছে? আমাদের আয়তক্ষেত্র দিয়ে হয়ে গেছে, না হলে অন্য শেপগুলো ট্রাই করতে হতো। সো এই ম্যাথটা আপনাদের যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো রকমের উল্টাপাল্টা নতুন কোনো নিয়ম হঠাৎ করে পরীক্ষা দিয়ে দেয় না, যেটা আসে সেটা পরীক্ষার প্রশ্ন থেকেই আসে। সো আসলে অতীত থেকেই রিপিট হবে, আশা করা যায় লিনিয়ার প্রোগ্রামিং উল্টাপাল্টা হবে না। সো এই ম্যাথটা একটু ভালো করে শিখে যান, পরীক্ষা আসলে যেন ঠিকঠাক দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।